প্রিয় এইচএসসি 27 ব্যাচের ভাইয়া বাবুরা, আমরা এখন বায়োলজির যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি। তো দেখো আমরা শুরু করি। বলা হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি বলা হয়। অন্যভাবে প্রতিটা সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। তো দেখো আমরা কোষ ঝিল্লির ডেফিনেশনে কয়েকটা টার্ম পাইলাম, যার মধ্যে একটা হচ্ছে বৈষম্যভেদ্য। বৈষম্যভেদ্য মানে কি, বা আমরা এটাকে অর্ধভেদ্য এই কথাটাও বলতে পারি। অর্থাৎ কোষ ঝিল্লি দিয়ে সবকিছু ভেদ করবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লিপোপ্রোটিন কি জিনিস? লিপোপ্রোটিন হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, এবং কোষ ঝিল্লি এটা হচ্ছে দ্বিস্তরী। এটাও দেখো খুব ইম্পর্টেন্ট, কোষ ঝিল্লি হচ্ছে দ্বিস্তরী, এটা মনে রাখলাম। এছাড়া দেখো আমরা প্লাজমা মেমব্রেনকে প্লাজমা লেমা, তারপর হচ্ছে সাইটোমেমব্রেন এসব নামেও অভিহিত করতে পারি। প্লাজমা লেমাও বলতে পারি, আবার কি সাইটোমেমব্রেনও বলতে পারি। তোমরা দেখো যে লেমা, লেমা শব্দের অর্থ হচ্ছে আবরণ, তারপর হচ্ছে মেমব্রেন, মেমব্রেন মানে হচ্ছে পর্দা বা হচ্ছে আবরণ। এরপরে চলে আসি দেখো কার্ল নাগেলি এবং ক্রামার সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করে। তাইলে প্লাজমা মেমব্রেন নামকরণ কে করছে? কার্ল নাগেলি এবং হচ্ছে ক্রামার। আমরা এই দুইজন বিজ্ঞানীর কথা মনে রাখবো, কার্ল নাগেলি এবং হচ্ছে ক্রামার। তবে বর্তমানে অনেকেই একে বায়োমেমব্রেন বলতে চান। তাইলে দেখো আমরা প্লাজমা মেমব্রেন এটাকে প্লাজমা লেমা বলতে পারি, সাইটোমেমব্রেন বলতে পারি, আবার কি বায়োমেমব্রেনও বলতে পারি। প্লাওয়ার প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন, তাহলে প্লাজমা লেমা এই শব্দটা কে ব্যবহার করছে? প্লাওয়ার। এরপরে খেয়াল করো কোষ ঝিল্লি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটা ভাঁজকে মাইক্রোভিলাস বলা হয়। তাহলে কোষ ঝিল্লির যে ভাঁজ এটাকে কি বলা হয়? মাইক্রোভিলাস। কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। তাহলে হোয়াট ইজ পিনোসাইটিক ফোসকা? কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাস, এটাকে কি বলা হবে? পিনোসাইটিক ফোসকা। আর প্রাণী কোষে এসব ভালো দেখা যায়। তাহলে পিনোসাইটিক ফোসকা কোথায় ভালো দেখা যায়? প্রাণী কোষে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো পথে হচ্ছে পিনোসাইটিক ফোসকা আর পথে হচ্ছে প্রাণী কোষ। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠনে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন কোষ প্রাচীরে গঠন পড়ছি তখন আমরা ভৌত গঠন, রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন পড়ছি। তো একইভাবে কোষ ঝিল্লির ক্ষেত্রেও আমাদেরকে শুরুতে ভৌত গঠনটা পড়ে নিতে হচ্ছে। তো কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ড্যাভসন, তাহলে আমরা এই দুইজন বিজ্ঞানীর কথা মনে রাখবো। দুজনেরই নাম দেখো ডি দিয়ে, তাই না? ডিইডি, ড্যানিয়েলি এবং হচ্ছে ড্যাভসন সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটাকে হচ্ছে স্যান্ডউইচ মডেল বলা হয়। কি বলা হয়? স্যান্ডউইচ মডেল। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর আছে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপর এবং নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। তাইলে উপরে এবং নিচে কি থাকবে? প্রোটিন স্তর, আর মাঝখানে থাকবে হচ্ছে লিপিড স্তর। এছাড়াও প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন সম্বন্ধে বেনসনস মডেল, লিনার্ড এন্ড সিঙ্গারস মডেল, রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস এটা কে দিছে? এটা হচ্ছে রবার্টসন। তারপরে আসি সিঙ্গার এবং নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেল ইত্যাদি মডেল প্রস্তাবিত হয়েছে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল এটা কে দিছে? এটা হচ্ছে সিঙ্গার এবং হচ্ছে নিকোলসন। এবার আমরা চলে আসবো হচ্ছে ইউনিট মেমব্রেন। এটার মধ্যে বিজ্ঞানী রবার্টসন
প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন মতবাদ ব্যক্ত করেন। তার মতে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার। তোমরা একটা মনে রাখবা যে বাই শব্দের অর্থ হচ্ছে দুই, আর লেয়ার মানে হচ্ছে স্তর। তাহলে ফসফোলিপিডের কয়টা স্তর থাকবে? দুইটা স্তর, যার স্থানে স্থানে প্রোটিন গ্রথিত থাকে। স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। তাহলে দেখো আমরা এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবো যে স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলা হয়। এবার আমরা চলে আসবো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ফ্লুইড মোজাইক মডেল এটার মধ্যে। তো এটা কিন্তু আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য বা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসবো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল এটার মধ্যে। তো কোষঝিল্লির বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল যেটা, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে সিঙ্গার এবং নিকোলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। এই মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট। এই কথা আমরা অসংখ্যবার পড়ে ফেলছি যে কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। প্রতিটা স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত, আর উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি থাকে এবং পানিগ্রাহী মেরু অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলা ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে আমরা দেখো একটু পরেই ফ্লুইড মোজাইক মডেলের বা হচ্ছে কোষঝিল্লির গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেলের ছবি দেখব, তখন তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বলা হচ্ছে লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকোলসন সমুদ্র তলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? আইসবার্গের সঙ্গে। সদৃশগত কারণে এই মডেলকে আইসবার্গ মডেল বলা হয়। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ফ্লুইড মোজাইক মডেল, এটার আরেকটা নাম কি দিতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে আইসবার্গ মডেল। এটা মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি দেখো এই যে আমি এই ছবিটার কথাই বলতেছিলাম, এই ছবির দিকে একটু ভালো করে খেয়াল করো। তো দেখো আমরা এখানে ফসফোলিপিড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফসফোলিপিডের মাথা আর এটা হচ্ছে লেজ। এবং মনে রাখতে হবে ফসফোলিপিডের মাথা যেটা সেটা হচ্ছে পানিগ্রাহী, আর লেজ যেটা এটা হলো পানি বিদ্বেষী। বা আমরা এই টার্মগুলোকে এইভাবে বলে থাকি হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। তো তোমরা মনে রাখবা যে হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি, আর ফিলিক মানে হচ্ছে গ্রাহী, মানে সে পানিকে পছন্দ করে। আর ফোবিক মানে হচ্ছে ভয়, আতঙ্ক, বিদ্বেষী। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবা। তাহলে হাইড্রোফিলিক এটা হচ্ছে পানি গ্রাহী, আর হাইড্রোফোবিক এটা হচ্ছে পানি বিদ্বেষী। তো যাই হোক, তাহলে দেখো এটা হচ্ছে ফসফোলিপিডের একটা লেয়ার আর এটা হচ্ছে আরেকটা লেয়ার। ঠিক আছে, তাহলে পানি গ্রাহী মাথা, পানি বিদ্বেষী লেজ, এটা মনে রাখতে হবে। এছাড়া দেখো আমরা এখানে প্রোটিন অণু দেখতে পাচ্ছি এবং তিন ধরনের প্রোটিন থাকে। একটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল, তারপর হচ্ছে ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত। তাহলে কয় ধরনের প্রোটিন থেকে? তিন ধরনের, পেরিফেরাল, ইন্টিগ্রাল এবং হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এছাড়া দেখো আমরা ফসফোলিপিড অণুর মাঝে মাঝে কোলেস্টেরল দেখতে পাচ্ছি। কোলেস্টেরল এটাও এক ধরনের লিপিড। আচ্ছা, এবার দেখো আমরা যদি চলে আসি যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী
কোষ ঝিল্লির গাঠনিক উপাদান কি কি? প্রথমত হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। বাই মানে হচ্ছে দুই, আর লেয়ার মানে কি? স্তর। তো এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেইল এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। তো দেখো এই যে লাইনটা, এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করে বুঝতে হবে, ঠিক আছে? নতুবা তোমরা মনে রাখতে পারবা না। তো দেখো আমরা এটা একটু এখন এক্সপ্লেইন করব। প্রথমত আসি ফসফোলিপিড। এই কথাটাকে একটু ভাঙো, দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে লিপিড। অর্থাৎ ফসফোলিপিড দুইটা জিনিসের সমন্বয়, লিপিড এবং ফসফেট। এবার আসি লিপিড। লিপিড কি দিয়ে গঠিত হয়? তো তোমরা এটা মনে রাখবা যে লিপিড বা চর্বি এটা হচ্ছে কি এক ধরনের এস্টার, এক ধরনের এস্টার। আর এস্টার কি দিয়ে গঠিত হয়? এস্টার হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে, অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে, ঠিক আছে? এগুলা তোমরা রসায়নে পড়ছো বা রসায়নেও পড়বা যে লিপিড গঠিত হয় অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে। এবার আসি, এখানে অ্যালকোহল হিসেবে কে থাকবে? গ্লিসারল বা গ্লিসারিন, ঠিক আছে? যে আমরা এটা জানি যে গ্লিসারল এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, তিনটা OH মূলক থাকে। আর অ্যাসিড যেটা, এটাকে আমরা বলে থাকি ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো আমরা মোটা দাগে এটা বলতেই পারি যে ফসফোলিপিডের মধ্যে মোটামুটি এগুলো আছে, গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে, আর হচ্ছে কি ফসফেট আছে। এবার আসো দেখো এই লাইনটা এবার খেয়াল করো। প্রতিটা ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে, এই যে গ্লিসারল থাকবে, এবং গ্লিসারলের সাথে দুটি ফ্যাটি অ্যাসিড থাকবে। দুটি কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে। এবং দেখো এই যে লেজ অংশ যেটা, দেখো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, ঠিক আছে? এটা কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে, লেজ অংশটা। আর এই যে মাথা যেটা, এটা হচ্ছে ফসফেট দিয়ে তৈরি, মাথাটা হচ্ছে ফসফেট দিয়ে তৈরি। তাইলে লেজগুলা হচ্ছে কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড দিয়ে, আর মাথাটা হচ্ছে ফসফেট দিয়ে। এবং আরেকটা কথা মনে রাখবা যে অ্যাসিড হচ্ছে নন পোলার, তবে ফসফেট যেটা এটা হচ্ছে পোলার। তো তোমরা নিশ্চয়ই জানো যে ফসফেট হচ্ছে PO4 3-। তো এটা কি? এটা হচ্ছে পোলার, এবং অ্যাসিডগুলা এগুলা হচ্ছে নন পোলার। আর ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। মেমব্রেনে 40% লিপিড এবং 60% প্রোটিন থাকে। তো দেখো লিপোপ্রোটিন, তো লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন। তো লিপিড থাকবে কত শতাংশ? এটা হচ্ছে 40%, আর প্রোটিন থাকবে হচ্ছে 60%। ফসফোলিপিড বাইলেয়ার হলো অ্যামফিপ্যাথিক। তোমরা একটু মনে রাখবা যে যদি কোথাও তোমরা অ্যামফি শব্দটা দেখতে পাও, এটার মানে হচ্ছে উভয়, ঠিক আছে? অ্যামফি শব্দের অর্থ কি? অ্যামফি মানে হচ্ছে উভয়। তো ফসফোলিপিড বাইলেয়ার এটা হচ্ছে অ্যামফিপ্যাথিক, অর্থাৎ এর একটা অংশ হচ্ছে পানিগ্রাহী, যেমন হচ্ছে তার মাথা, এবং আরেকটা অংশ পানি বিদ্বেষী বা পানি বিকর্ষী, সেটা হচ্ছে তার লেজ। এবার আমরা চলে আসবো দেখো মেমব্রেন প্রোটিন। কোষ ঝিল্লিতে আমরা তিন ধরনের প্রোটিন দেখতে পাই, তিন ধরনের, যার মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এগুলা ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। এই যে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত। আরেকটা হচ্ছে পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন। এগুলা ঝিল্লির সারফেসে হালকাভাবে অবস্থান করে। এই যে এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এবং এটা দেখো একটা সারফেসে, উভয় সারফেস জুড়ে না কিন্তু, তাইলে পেরিফেরাল বা হচ্ছে বাহ্যিক প্রোটিন। আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন,
যেগুলা লিপিড কোরে সম্পৃক্ত থাকে। মেমব্রেনে অবস্থিত প্রোটিনে মেমব্রেন প্রোটিন। তাহলে দেখো আমরা কোষঝিল্লির গাঠনিক উপাদান রূপে কি কি পড়লাম। প্রথমত হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এবং এই যে মেমব্রেন প্রোটিন এটার মধ্যে আবার তিনটা ভাগ, একটা হচ্ছে কি ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে পেরিফেরাল বা হচ্ছে বাহ্যিক প্রোটিন, এবং আরেকটা হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। এবার আমরা চলে আসতে পারি যে মেমব্রেন প্রোটিন এটার কাজ কি কি আছে। প্রকৃতপক্ষে প্লাজমা মেমব্রেন অনেক ধরনের কাজ করে থাকে। প্রধান কাজ হলো একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করা, যাতে পানিগ্রাহী অণু আয়ন সহজে এপার ওপার আসা যাওয়া না করতে পারে, এবং এই কাজটি করে থাকে ফসফোলিপিড বাইলেয়ার। আর অন্য সকল কাজ করে থাকবে কে মেমব্রেন প্রোটিন। তো দেখো এখানে মেমব্রেন প্রোটিনের কিছু কাজ দেয়া হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করবে। তাইলে প্রোটিন কি হিসেবে কাজ করবে? রিসেপ্টর হিসেবে কাজ করবে। এবং কার কার রিসেপ্টর? এই যে হরমোন, তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য। যেমন এখানে ইনসুলিন রিসেপ্টরের কথা বলা হয়েছে। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে ইনসুলিন এটা হচ্ছে এক ধরনের হরমোন, যেটা হচ্ছে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বেটা সেল থেকে খরিত হয়। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 2 নাম্বার যে কাজটা, বিশেষ চ্যানেল, পাম্প, ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু আয়ন ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে। তাহলে সে কি কি ট্রান্সপোর্ট করবে? অণু, আয়ন আর হচ্ছে ইলেকট্রন। এই তিনটা কথা ভালো করে মনে রাখবা। মানে এখানে একটা সুন্দর মিল আছে, দেখো অ আ রস্বই, তাই না? অতে কি হবে? অণু, আতে হচ্ছে আয়ন, আর রস্বইতে কি হবে? ইলেকট্রন। তারপরে চলে আসবো, এটা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে অল এনজাইমস আর প্রোটিনস, সকল এনজাইমই কি প্রোটিন। এনজাইমের রাসায়নিক প্রকৃতি হচ্ছে প্রোটিন। তো মেমব্রেন প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে। যেমন সেল মেমব্রেনে অবস্থিত মেমব্রেন বাউন্ড এনজাইম অ্যাডিনাইলেট সাইক্লেস এটিপি থেকে সাইক্লিন এএমপি সংশ্লেষ করে। তাইলে দেখো এখানে একটা এনজাইমের নাম আমরা পড়তেছি, এটা হচ্ছে অ্যাডিনাইলেট সাইক্লেস। এবং দেখো আমরা এটা জানি যে এনজাইমের নামের শেষে সাধারণত এএসি থাকে। তো তাহলে এই এনজাইমের নামের শেষেও আমরা কিন্তু এএসি দেখতে পাচ্ছি, অ্যাডিনাইলেট সাইক্লেস। এবং এটা এটিপি থেকে সাইক্লিন এএমপি সংশ্লেষ করে। একটা ব্যাপার খেয়াল করো, এটিপি এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, আর এএমপি এটা হচ্ছে অ্যাডেনোসিন মোনোফসফেট। তাহলে এই কথাবার্তাগুলো একটু খেয়াল রাখলাম। এরপরে আমরা চলে আসবো 4 নম্বর যে কাজ, টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে, অর্থাৎ কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে। এটা মেমব্রেন প্রোটিনের একটা কাজ। এছাড়া কতক প্রোটিন আছে যারা সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়। সাইটোস্কেলিটন মানে কি? সাইটো শব্দের অর্থ কোষ, স্কেলিটন মানে কঙ্কাল, অর্থাৎ কোষীয় কঙ্কাল। অর্থাৎ এখানে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এদের কথা বলা হচ্ছে। তো কতক প্রোটিন আছে যারা সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থায় থাকে। তাহলে এই ছিল মোটামুটি মেমব্রেন প্রোটিনের কাজ। এবার আমরা চলে আসবো, দেখো কোষঝিল্লির গাঠনিক উপাদানের 3 নম্বর যে উপাদানটা গ্লাইকোক্যালিক্স, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখো কোষঝিল্লির গাঠনিক উপাদানের শুরুতে যেটা পড়ছি এটা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার, তারপরে কি পড়লাম মেমব্রেন প্রোটিন, আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তোমরা একটু খেয়াল করো
গ্লাইকোক্যালিক্স। এটা মূলত দুইটা জিনিসের সমন্বয়, একটাকে আমরা বলে থাকি গ্লাইকোলিপিড এবং আরেকটাকে আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন। এবার আসি এগুলার অর্থ কি আসলে। তো তোমরা আগে থেকেই জানো যে গ্লাইকো এটা দিয়ে আমরা কি বুঝাই, গ্লুকোজ বা হচ্ছে কার্বোহাইড্রেট, আর লিপিড মানে হচ্ছে কি ফসফোলিপিড। একইভাবে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো মানে কি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর প্রোটিন এটা দিয়ে কি বোঝায়, মেমব্রেন। ঠিক আছে, অর্থাৎ ফসফোলিপিডের সঙ্গে যদি কার্বোহাইড্রেট সংযুক্ত হয় তখন গ্লাইকোলিপিড গঠিত হয়, আর মেমব্রেন প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট সংযুক্ত হয় তখন গ্লাইকোপ্রোটিন গঠিত হয়। আর এই দুইটাকে আমরা একত্রে গ্লাইকোক্যালিক্স বলে থাকি। তো দেখো এখানে আসলে এগুলাই বলা হবে যে এটা ঝিল্লির উপর একটা চিনির স্তর বিশেষ। তো চিনি মানে হচ্ছে কার্বোহাইড্রেট। ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করবে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। আর কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সব সময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করবে। এবার আমরা চলে আসবো হচ্ছে কোলেস্টেরলের মধ্যে। তো আমি আগেই বলছি যে এটা হচ্ছে এক ধরনের লিপিড। তাহলে কোলেস্টেরল এটা লিপিড জাতীয় পদার্থ, তবে বলা হচ্ছে যে এটা ফ্যাট বা তেল, মানে তেল বা চর্বি নয়, এটা হচ্ছে স্টেরয়েড। এটা স্টেরয়েড। কোলেস্টেরলের এক মাথায় অবস্থিত OH গ্রুপটি পানিগ্রাহী। খেয়াল করো, কোলেস্টেরল এটা শেষে কি আছে, অল থাকলে কি সেটা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ OH গ্রুপ আছে। তাহলে কোলেস্টেরলের এক মাথায় যে OH গ্রুপ থাকে সেটা পানিগ্রাহী, আর অন্য অংশ কি হবে, পানি নিকোষী। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। তোমরা খেয়াল করো, এই যে ফসফোলিপিড অণু, এটার ফাঁকে এই যে কোলেস্টেরল আছে। আবার এখানেও দেখো ফসফোলিপিড অণুর ফাঁকে কোলেস্টেরল আছে। প্রাণী কোষের ঝিল্লিতে এটা অপেক্ষাকৃত বেশি থাকে। সেল সারফেসের ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে দেখা যায়। এতে বোঝা যায় সারফেস এলাকা এবং এর উপাদান উভয়ই পরিবর্তনযোগ্য। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এই সব পরিবর্তনশীলতা ঘটা সম্ভব। এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না। তাহলে কি বলা হচ্ছে দেখো, যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী প্রোটিন এবং অন্যান্য যে গঠন উপাদানগুলো আছে, মানে হচ্ছে ফসফোলিপিড, তারপর হচ্ছে কোলেস্টেরল, এগুলাকে আমরা কি স্থির ধরবো না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে ভেসে থাকে। ফলে বস্তুর একটি মোজাইক তৈরি হয়। এখন দেখো আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে এই মডেলটার নাম কেন ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, প্রোটিন সমূহ আংশিক পানিগ্রাহী এবং আংশিক পানি রোধী হতে পারে। তাহলে মেমব্রেন প্রোটিন এরা দেখো আংশিক কি হতে পারে, পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। কখন, যখন এরা ঝিল্লির সারফেসে থাকে। সারফেসে থাকলে হচ্ছে পানিগ্রাহী, আর যদি লিপিডের সাথে মিশ্রিত থাকে এবং সেটা মাঝের দিকে, তখন এটা হবে পানি রোধী বা হচ্ছে পানি বিদ্বেষী। এই মডেল কোষ ঝিল্লির কার্বোহাইড্রেট এবং প্রোটিন হতে উৎপন্ন অন্য দ্রব্যাদির উপস্থিতি সমর্থন করে।
কতিপয় বস্তু কোষের ভেতর হতে বাইরে বের করতে এবং বাইর হতে ভেতরে প্রবেশ করাতে কোষঝিল্লির কার্বোহাইড্রেটের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। তাহলে কি বলা হচ্ছে দেখো, যে কার্বোহাইড্রেটের উপস্থিতির কারণে কোষের বাহির থেকে কিছু বস্তু ভেতরে যাইতে পারে, আবার বাহির থেকে কিছু ভেতর থেকে কিছু বস্তু বাহিরে যেতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে কোষঝিল্লিটা অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করে। কিসের ন্যায়? তরল পদার্থের ন্যায়। লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। তাহলে কি বলা হচ্ছে দেখো, যে লিপিড অণু যেগুলো আছে তারা তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই তথ্যগুলা ফ্লুইড মোজাইক মডেলকে বিশেষভাবে সমর্থন করে। তোমরা একটু এই ছবিটার দিকে খেয়াল করো। দেখো, এই যে ফসফোলিপিড অণুগুলা, এরা যদি স্থান পরিবর্তন করে, মানে একই স্তরের মধ্যে স্থান পরিবর্তন, মানে হচ্ছে ধরো এই অণুটা এখানে চলে আসলো, এই অণুটা এখানে চলে গেল, তখন কি হবে? একটা স্রোতের মতো বা একটা প্রবাহ তৈরি হবে। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো কোষঝিল্লির রাসায়নিক উপাদান কি কি আছে। তো দেখো, আমরা কোষঝিল্লির গঠনে মূলত কি কি পড়লাম? প্রথমত পড়ছি ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এখানে ফসফেট থাকবে, লিপিড থাকবে। আবার লিপিডের মধ্যে কি থাকে? লিপিডের মধ্যে হচ্ছে গ্লিসারল থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে। তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন, তাহলে এখানে প্রোটিন থাকবে। তারপরে কি থাকবে? কোলেস্টেরল থাকবে, কার্বোহাইড্রেট থাকবে। তো দেখো, কোষঝিল্লিতে হচ্ছে প্রোটিনই সবথেকে বেশি, এটা হচ্ছে 60 থেকে 80%। তারপর হচ্ছে লিপিড এবং কোন কোন ক্ষেত্রে পলিস্যাকারাইড। ওই যে বললাম কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড কি এক ধরনের কার্বোহাইড্রেট। এরপর খেয়াল করো, প্রোটিন হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে থাকে, মেমব্রেন প্রোটিন। তারপর এনজাইম হিসেবে থাকে এবং বাহক প্রোটিন হিসেবে থাকে। তাহলে প্রোটিন দেখো আমরা তিন ভাবে দেখতে পাই, একটা হচ্ছে গাঠনিক উপাদান, এনজাইম এবং হচ্ছে বাহক প্রোটিন। এদের গঠন এবং পরিমাণগত পার্থক্য থাকতে পারে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 75 ভাগই কি? লিপিড। এবং লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। ইতোমধ্যে 5 রকম ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। কয় রকম? 5 রকম। এইভাবে মনে রাখবা, প ফ প ফ। পতে হলো 5 আর ফতে কি? ফসফোলিপিড। সবথেকে সরল ফসফোলিপিড যেটা ফসফোটাইডিক অ্যাসিড, এবং অন্য 4টি জটিল প্রকৃতির। আর জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। তাহলে লেসিথিন এটা কি? এটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। এবং জটিল যে ফসফোলিপিড গুলো আছে তার মধ্যে লেসিথিন প্রধান। ঝিল্লিস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে লেসিথিন। কোন কোন ক্ষেত্রে আরএনএ থাকতে পারে। তো দেখো, আমরা কোষঝিল্লির গঠনে আরএনএ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ডিএনএ এর কথা বলা হয়নি। আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং এটা কোথায় থাকে? এটা হচ্ছে পেঁয়াজের কোষে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেঁয়াজের কোষে থাকতে পারে। এবার চলে আসি আমরা কোষঝিল্লির কাজের মধ্যে। তাইলে দেখো, এটা যেহেতু একটা ঝিল্লি, তাইলে এটার কাজ কি হবে? ভেতরের জিনিসগুলোকে রক্ষা করা। তো প্রথম কাজটা এটাই যে এটা কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। নাম্বার 2, এবং দেখো কোষঝিল্লি এটা কিন্তু সব কোষে আছে, মানে উদ্ভিদ কোষেও আছে, আবার কি প্রাণী কোষেও আছে। বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপক নিয়ন্ত্রণ এবং সমন্বয় করে। ঝিল্লিটি একটি কাঠামো হিসাবে কাজ করে, যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে।
ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে, এটা কোষঝিল্লির আরেকটা কাজ। তারপরে দেখো বিভিন্ন বৃহদণু সংশ্লেষ করতে পারে, ম্যাক্রোমলিকুল। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়, আর মলিকুল মানে হচ্ছে অণু। তাহলে কি করতে পারে? বিভিন্ন বৃহদণু সংশ্লেষ করতে পারে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি এবং চলন ইত্যাদি কাজেও কোষঝিল্লির ভূমিকা আছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কঠিন বস্তু গ্রহণের প্রক্রিয়া, এটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস, আর তরল বস্তু গ্রহণের প্রক্রিয়া এটা হচ্ছে পিনোসাইটোসিস। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি পিনো, পানি। তো পানি কি জিনিস? পানি অবশ্যই তরল জিনিস, ঠিক আছে? তাহলে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। তারপর দেখো 10 নম্বর কাজ যেটা, এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে, এটা কোষঝিল্লির আরেকটা কাজ। ব্যাকটেরিয়ার কোষঝিল্লে ভাঁজ হয়ে মেসোসোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। তাহলে দেখো মেসোসোমের কাজ কি? শক্তি উৎপাদন করে। এবং আমরা মেসোসোম এটা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে ব্যাকটেরিয়ায়। আর গ্লাইকোক্যালিক্স কোষের চিহ্নিত হিসাবে কাজ করে, রিকগনাইজার। তাহলে কোষের চিহ্নিত হিসাবে কাজ করবে কে? গ্লাইকোক্যালিক্স। তাহলে দেখো আমাদের হচ্ছে কোষঝিল্লির কাজগুলো পড়া হলো। এবার আমরা চলে আসব কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। প্রথমত যেটা দেখো, মাইক্রোভিলাই। মাইক্রো শব্দের অর্থ কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্ত্রগহ্বরে অসংখ্য ক্ষুদ্র আকৃতির অভিক্ষেপ তৈরি করে। এই যে দেখো ক্ষুদ্র আকৃতি, মাইক্রো। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। মাইক্রোভিলাই নামে পরিচিত এই অভিক্ষেপগুলোর সংখ্যা প্রতি কোষে 3000 পর্যন্ত হতে পারে। আর মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। কি করা? শোষণ অঞ্চলের ভলিউম বা আয়তন বৃদ্ধি করা। তোমরা এটা এইভাবে মনে রাখবা যে ভিলাইয়ের কাজ ভলিউম বৃদ্ধি করা। ভলিউম শব্দের অর্থ কি? ভলিউম মানে হচ্ছে আয়তন। এরপরে চলে আসি আমরা ডেসমোসোম। এটার মধ্যে কোষঝিল্লির কোন কোন স্থানে টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। কেমন অঞ্চল? বৃত্তাকার অঞ্চল। টনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলকে ডেসমোসোম বলে। তাইলে এই যে ডেসমোসোম, এটা কেমন অঞ্চল? এটা হচ্ছে বৃত্তাকার অঞ্চল, সার্কুলার। এটা এখানে মনে রাখবা, সিডি। সি তে হচ্ছে সার্কুলার, ডি তে হচ্ছে ডেসমোসোম। এবার আসি আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল। একটু আগেই আমরা বলছিলাম যে কঠিন বস্তু গ্রহণের প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস, আর তরল বস্তু গ্রহণের প্রক্রিয়া পিনোসাইটোসিস। এছাড়া তোমরা এটা জানো যে ফ্যাগোসাইটোসিস এর অর্থ কি? ফ্যাগোসাইটোসিস অর্থ হচ্ছে রোগ জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া বা অণুজীব ভক্ষণ করার প্রক্রিয়া। তো তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকল কঠিন খাদ্য কণাকে আবৃত করে, কঠিন খাদ্য কণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হয়। তাহলে ভেসিকল এটা হচ্ছে এক ধরনের গহ্বর, এবং এটা হচ্ছে ছোট গহ্বর। আর ভ্যাকুওল এটা হচ্ছে বড় গহ্বর। আর এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। পিনোসাইটিক ভেসিকল কোষ ঝিল্লির কোন স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষ অভ্যন্তরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে, এবং এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলা হয়। এবার আমরা চলে আসবো দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্যের মধ্যে। তো কোষ প্রাচীর এটা তো জড়, আর কোষ ঝিল্লি এটা কি? সজীব।
কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আর কোষ ঝিল্লি এটা আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে দেখতে পাই। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এবং এটা হচ্ছে দেখো জড়, শক্ত, ভেদ্য প্রাচীর যুক্ত। আর কোষ ঝিল্লি এটা হচ্ছে অর্ধভেদ্য। এই হচ্ছে পার্থক্য। আগেরটা ছিল কি ভেদ্য, আর এটা কি অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য। এবং কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত হয়? প্রোটিন এবং লিপিড দিয়ে। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ এবং কোষকে দৃঢ়তা প্রদান। আর কোষ ঝিল্লির প্রধান কাজ কোষের ভেতর বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্লাজমীয় অংশ সংরক্ষণ। গৌণ স্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখতে পাই, বাট কোষ ঝিল্লির গঠনে কোনো অলঙ্করণ দেখা যায় না। তাহলে এই ছিল হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্য। তো ভাইয়া বাপুরা, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এই টপিকটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে হাজির হব। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।